সৌদি আরবে যারা ভিজিট ভিসার মেয়াদ শেষ হওয়ার পর দুশ্চিন্তায় ছিলেন তাদের জন্য দারুণ একটি খবর এসেছে। সৌদি পাসপোর্ট অধিদপ্তর, যা জাওয়াজাত নামে পরিচিত, সম্প্রতি একটি নতুন ঘোষণা দিয়েছে যা হাজার হাজার প্রবাসীকে স্বস্তি দেবে। এখন মেয়াদ উত্তীর্ণ ভিজিট ভিসাধারীরা ৩০ দিনের মধ্যে বৈধভাবে দেশে ফেরার সুযোগ পাচ্ছেন। এটি কেবল একটি স্বস্তির খবর নয়, বরং সৌদি সরকারের মানবিক পদক্ষেপের একটি বড় উদাহরণ। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই সুযোগের সদ্ব্যবহার কিভাবে করবেন। সৌদি গেজেটের খবর অনুযায়ী সৌদি আরবে যেসব প্রবাসীর ভিজিট ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তাদের জন্য সৌদি পাসপোর্ট অধিদপ্তর জাওয়াজাত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুযোগের ঘোষণা করেছে। এই নতুন নিয়মানুসারে এখন থেকে এসব ভিসাধারীরা ৩০ দিনের মধ্যে বৈধভাবে দেশে ফেরার সুযোগ পাবেন। এই সুযোগটি কার্যকর হচ্ছে গত ২৬শে জুন, যা হিজরি ক্যালেন্ডার অনুযায়ী পহেলা মহরম। এই ঘোষণার মূল উদ্দেশ্য হল মেয়াদ উত্তীর্ণ ভিসাধারীরা যেন কোনো আইনি জটিলতা বা বড় ধরনের জরিমানা ছাড়াই নিরাপদে নিজ নিজ দেশে ফিরতে পারেন। এটি সৌদি সরকারের একটি মানবিক উদ্যোগ যা প্রবাসীদের ভোগান্তি কমাতে সাহায্য করবে। যারা এই সুবিধা নিতে চান তাদের জন্য আবেদন প্রক্রিয়াটি বেশ সহজ করা হয়েছে। ভিসাধারীদেরকে আপসের নামে পরিচিত সরকারি ইলেকট্রনিক প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন করতে হবে। আপসের হলো সৌদি আরবের একটি ডিজিটাল প্ল্যাটফর্ম যা নাগরিকদের এবং প্রবাসীদের বিভিন্ন সরকারি সেবা অনলাইনে পাওয়ার সুযোগ করে দেয়। এই প্ল্যাটফর্মে লগ ইন করে তাওয়াসুল সেবা ব্যবহার করে চূড়ান্ত প্রস্থানের জন্য আবেদন সম্পন্ন করা যাবে। এই প্রক্রিয়ার জন্য নির্ধারিত ফি এবং প্রযোজ্য জরিমানা পরিশোধ করতে হবে। এখানে উল্লেখ্য, জরিমানা বলতে সাধারণত মেয়াদ উত্তীর্ণ থাকার কারণে যে আর্থিক দণ্ড আরোপ করা হয় সেটিকেই বোঝানো হচ্ছে। এই সুযোগের মাধ্যমে সেই জরিমানা পরিশোধ করে আইনগতভাবে ঝামেলামুক্ত হওয়া যাবে। জাওয়াজাত বিশেষভাবে অনুরোধ করেছে যারা এই সুবিধা নিতে চান তারা যেন ৩০ দিনের মধ্যে আবেদন প্রক্রিয়া শেষ করেন। এই সময়সীমা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সময় শেষ হয়ে গেলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে বা অতিরিক্ত জরিমানা আরোপ করা হতে পারে। গোলাপ ফুল আছে ম্যাম, স্যার গোলাপ, স্যার দেখেন ফ্রেশ গোলাপ। অনেক স্বপ্ন নিয়ে আসছিলাম ময়মনসিংহ থেকে যে আমিও একদিন কাজ করে বড় বড় কিছু হব, আমার বাবার মুখ উজ্জ্বল করবো, নিজে একটা প্রতিষ্ঠানে করব। কিন্তু আমার স্বপ্ন স্বপ্নে রয়ে গেল, কিছুই করতে পারলাম না। কাজে গিয়া অ্যাক্সিডেন্ট হয়ে নিজের হাতটা চলে গেল। আচ্ছা ভাইয়া, আপনি যে এখানে ফুল বিক্রি করেন, আপনার একটা হাত নাই, এখন গাড়ি টাড়ি ঝামেলা হয় না বা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছেন কখনো? হ্যাঁ হয়েছি, আমার এক সময় একবার পায়ে দিয়ে উঠে দিছিল, পরে ৩-৪ দিন পরে কাজ করতে পারি নাই, পায়ে উঠে গেছিল। তারপরে মনে করেন একটা ফুল নিতে গেলে সিঙ্গেল ছাইড়া দেয়, আমরা দৌড়ায় দৌড়ায় গাড়ির পিছনে দৌড়ায় দৌড়ায় ফুলটাকে দেওয়ার চেষ্টা করি। কারণ আপনার যদি একটা বিক্রি করতে পারি তাহলে আমাদের ঘরে জীবিকার একটা সম্ভাবনা আসবে, যদি আমরা না পারি তাহলে তো আসবে না। তাই আমরা গাড়ির পিছনে দৌড়ায় দৌড়ায় চেষ্টা করি যে ফুলটা দিতে পারি কিনা। ওনারাও চেষ্টা করে, যে যারা ভালো মানুষ, যাদের মন মানসিকতা ভালো, তারা চেষ্টা করে যে থামায় স্লো করে গাড়িটা নেই, ফুলটা ছেলেটার একটা হাত নিয়ে বিক্রি করতেছে। আচ্ছা, একটা ফুলের তোড়া আপনি কত করে বিক্রি করেন? এটা ফুলের তোড়া আমি ১০০ টাকা করে বিক্রি করি। এই তোড়াটা আপনি কত দিয়ে কিনেছেন? এটা কিনেছি আমি ৮০ টাকা দিয়ে। মাত্র 20 টাকার জন্য এত রিস্ক নিয়ে এভাবে করতে একটা হবে, ভরা রাস্তার ভিতর গাড়ি চালা অবস্থায় আপনি চলাচল করছেন? করতে হবে, কি করার, পেটের দায়ে মানুষ কি না করে। আমার যদি পেটে খিদা থাকে আমি কি সেটা বুঝবো যে আমি কি হইতেছে না হইতেছে? আমার তো চিন্তা যে আমার পেটে খিদা আছে, আমি জিনিসটা বিক্রি করতে পারলে আমি ২০টা টাকা পাবো, ওই টাকাটা দিয়ে আমি ঘরে একটা কিছু নিতে পারবো, সংসার চালাতে পারবেন। হ্যাঁ। আমি এখন মনে করেন সরকারের কাছে একটা আবেদন চাচ্ছি যে সরকার আমাদেরকে একটু দেখাশোনা করুক, একটু ভালো একটা কিছু দেখ। তারপরে ফেসবুকে দেখি, ইউটিউবে দেখি কত মানবতার ফেরিওয়ালা আছে, কিন্তু আমাদেরকে কেউ চোখে দেখে না। এই যে ১০০ গাড়ির ভেতরে মনে হয় ফুলটা নিয়ে ঘুরছি, কেউ ওই ফুলটা কিনেও না, কোনো কিছুই করে না। আমি চাই মানুষ আমাকে একটু সহযোগিতা করুক, সরকার একটু সহযোগিতা করুক। আমরা যে ঘটনার প্রেক্ষিতে আজকের ব্রিফিংটায় এখানে বসেছি, সেই ব্রিফিং এর শর্ট একটা সিনাপসিস অলরেডি আমাদের ডিসি মিডিয়া তিনি বলে ফেলছেন। গত 19 তারিখ 19 জুন 2025 একটি গোপন সংবাদ ছিল যে ফকিরাপুল এলাকায় অবৈধ মাদক ইয়াবা ক্রয় বিক্রয় এবং লেনদেনের একটা গোপন সংবাদ ছিল, যেখানে রাতের বেলা এই লেনদেনের কার্যক্রমটা হবে। তা গোপন সংবাদের ভিত্তিতে আমাদের ঢাকা মহানগরীর গোয়েন্দা বিভাগের একটি টিম সেখানে অবস্থান করে। অবস্থানের এক পর্যায়ে অসংলগ্নভাবে কোনো এক ব্যক্তিকে সেখানে ঘোরাফেরা করতে দেখে। ঘোরাফেরার পর যখন তাকে জিজ্ঞাসাবাদ করে এবং জিজ্ঞাসাবাদে তার কথাবার্তার অসংলগ্নতা পাওয়া যায়, তৎপ্রেক্ষিতে
তার দেহ তল্লাশি করে তাৎক্ষণিকভাবে তার কাছে কিছু ইয়াবা পাওয়া যায় এবং তার মোবাইল ফোনে এই সংক্রান্ত কিছু মেসেজ তারা দেখতে পারে এবং তার তথ্যের ভিত্তিতে এবং আমাদের পূর্বের প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা যখন আমাদের যে তথ্য সেটি সঠিকতা পাই, সঠিকতা পেলে আমাদের টিম সেখানে অবস্থান করে। অবস্থানের এক পর্যায়ে রাত অনুমান 12:30-এর দিকে কালো ব্যাগ নিয়ে আরও দুজন ব্যক্তি যখন সেখানে উপস্থিত হওয়ার এক পর্যায়ে একটি প্রাইভেট কার, আপনার পল্টনের এই দিক থেকে একটি প্রাইভেট কার এসে সেখানে উপস্থিত হয়। ঘটনাস্থলটি ছিল মূলত আমাদের এটা ফকিরাপুলের যে ডিআইটি এক্সটেনশন রোড হোটেল আল সাহারা ভবনের যে প্রিন্স জেন্টস পার্লার সেটির সামনে। এখানে উপস্থিত হলে যখন ব্যাগ লেনদেন করবে তাৎক্ষণিকভাবে আমাদের যে টিমটি সেখানে অবস্থান করেছিল টিমটি তখন চেস করে এবং ওই ব্যাগটি তার কাছ থেকে ছিনিয়ে নেয় এবং বাইরে অবস্থানরত দুজনকে পুলিশ হেফাজতে নিয়ে যায়। আর প্রাইভেট কারের সামনে মোটরসাইকেলটি চলে আসে, দুটি মোটরসাইকেল আমাদের এসে তার গতিরোধ করে তাৎক্ষণিকভাবে আমাদের কোনো এক সদস্য প্রাইভেট কারের চাবি নিজেদের হেফাজতে নিয়ে নেয়। মুহূর্তের মধ্যেই ভিতর থেকে অতর্কিতভাবে গুলিবর্ষণ শুরু করে। প্রাইভেট কারের মধ্য থেকে গুলিবর্ষণ শুরু করলে আমাদের যে টিম আভিযানিক যে দল ছিল, দল তার পরিচয় প্রদান করতে করতে তারা আমাদের দল ও আত্মরক্ষার্থে গুলিবর্ষণ করে। গুলিবর্ষণের এক পর্যায়ে ক্রিমিনাল যারা ছিল তাদের গুলিতে আমাদের এএসআই আতিক তার পেটে গুলিবিদ্ধ হন এবং কনস্টেবল সুজন পায়ে গুলিবিদ্ধ হন এবং উক্ত টিমের যে নেতৃত্বদানকারী আমাদের কর্মকর্তা এসি শোয়েব আহত হন। আহতের এক পর্যায়ে যখন গুলি বর্ষণ করতে করতে ক্রিমিনাল সামনের দিকে এগিয়ে গেলে পরে আমাদের টিম ধাওয়া করলে পরে সে গুলি বর্ষণ করতে করতে এক পর্যায়ে অন্ধকার গলির ভিতরে গিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। ঘটনাস্থল থেকে পরবর্তীতে প্রাইভেট কারটি তল্লাশি করে এবং ওই ব্যাগ তল্লাশি করে 9,000 পিস ইয়াবা পায়। প্রাইভেট কারটি জব্দ করে আমরা আইনানুগ ব্যবস্থা নিই এবং ওই ঘটনাস্থল থেকে আটককৃত মোট তিনজনের নিকট থেকে আমরা গুলি বর্ষণকারী যে তার নাম পরিচয় এবং তার সঙ্গী অন্যজনের নাম পরিচয় আমরা জানতে পারি। আমরা আমাদের তথ্যপাত্য এগুলো বিশ্লেষণ করে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা আমাদের অভিযান অব্যাহত রাখি 19 তারিখের পর হতে। অভিযানের এক পর্যায়ে 26 তারিখে আমাদের কিছুটা সার্থকতা আসে, অর্থাৎ 26 তারিখে আমরা বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে আমরা তার চক্রের, অর্থাৎ যে ব্যক্তি গুলি করে তার নাম বাপ্পি, তার চক্রের কিছু সদস্যকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। সেই চক্রের মধ্যে থেকে আমরা যেটা গ্রেপ্তার করি, নূর নবী অনিক নামে একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং অনিকের নিকট আমরা একটা 7.65 পিস্তল, 2টি ম্যাগাজিন, 14 রাউন্ড গুলি সহ তাকে আমরা আটক করি এবং তার সঙ্গীও জাহাঙ্গীর, ইকবাল, তারেক, আরমান সর্দার নামে আরো কতিপয় সন্ত্রাসীকে আমরা গ্রেপ্তার করি, সকলে এই বাপ্পি গ্রুপের সদস্য এবং তাদের নিকট থেকে অস্ত্র, গুলি, 4,000 পিস ইয়াবা, 3টি মোটরসাইকেল এবং একটি স্টিলের চাকু আমরা উদ্ধার করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করি এবং তাদের নিকট থেকে আমরা অতিরিক্ত তথ্য এগুলি সংগ্রহ করি। আমরা জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি যে কর্মসূচিগুলো কথা চিন্তা করেছি তার উল্লেখ করছি। আমাদের 1 জুলাই থেকে 30 জুলাই পর্যন্ত আমাদের সারা বাংলাদেশ ব্যাপী আমাদের 64টা জেলায় জুলাই পদযাত্রা হবে। আমরা এই পদযাত্রার নাম দিয়েছি দেশ গড়তে জুলাই পদযাত্রা। আমরা 1 জুলাই শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে এই পদযাত্রাটি শুরু হবে। এটি ক্রমান্বয়ে বাংলাদেশের 64টি জেলা প্রদক্ষিণ করবে। আমরা 64টি জেলায় যাব, আমরা শহীদ পরিবারদের কাছে যাব, শহীদের কবর জিয়ারত করব, আহত যোদ্ধাদের সাথে কথা বলবো এবং অভ্যুত্থানকারী এবং বাংলাদেশের সাধারণ ছাত্র জনতা যারা রয়েছে তাদের সাথে কথা বলবো। তাদের যে আকাঙ্ক্ষা ছিল জুলাই নিয়ে, সেই আকাঙ্ক্ষার কথা আমরা শুনবো। ফলে মানুষের কাছে যেতে এবং জুলাইকে মানুষের কাছে গিয়ে সাধারণ মানুষের সাথে মিলে স্মরণ করতে এই কর্মসূচিটি আমি আবারও বলছি, আমরা 1 জুলাই থেকে 30 জুলাই পর্যন্ত জাতীয় নাগরিক পার্টি এবং আমাদের অভ্যুত্থানের যে নেতৃবৃন্দ সকলেই একসাথে এই পদযাত্রাটি শুরু করে এবং সারা দেশ প্রদক্ষিণ করে ঢাকায় ফিরবে। ফলে আমরা এই জুলাই গণঅভ্যুত্থানের পরে যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা বলেছিলাম নতুন বাংলাদেশ 2.0, আমরা মনে করেছি বাংলাদেশ বিনির্মাণের কাজ, রাষ্ট্র পুনর্গঠনের কাজটি এখনো চলমান। ফলে সেই দেশ গড়ার লক্ষ্যে দেশ গড়তে জুলাই পদযাত্রা, এটি আমাদের ট্যাগলাইন। এর মধ্যে আমরা 16 জুলাই যেদিন শহীদ আবু সাঈদ শহীদ হন, এই জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ এবং
শহীদ হওয়ার মধ্য দিয়ে আমাদের যে জুলাই গণঅভ্যুত্থান শহীদের যে সেই মিছিলটি আসলে শুরু হয়েছে। ফলে সেই দিনকে আমরা বৈষম্য বিরোধী শহীদ দিবস হিসেবে পালন করব এবং সারা দেশে শহীদদের জন্য দোয়া মাহফিল এবং স্মরণসভা অনুষ্ঠিত হবে। বৈষম্য বিরোধী শহীদ দিবস 16 জুলাই। আমরা 3রা আগস্ট ফ্যাসিবাদ বিরোধী এক দফা দিবস ঘোষণা হয়েছিল। এই বছর 3রা আগস্ট শহীদ মিনারে ছাত্র জনতার জুলাই ঘোষণাপত্র ইস্তেহার পাঠ কর্মসূচি অনুষ্ঠিত হবে। আপনারা জানেন যে জুলাই ঘোষণাপত্র যেটি সরকারের দেওয়ার কথা ছিল, যে জুলাইয়ের ঐতিহাসিক প্রেক্ষাপট, সাংবিধানিক স্বীকৃতি, শহীদদের মর্যাদা ইত্যাদি নিশ্চিত করার জন্য আমাদের এই ঘোষণাপত্রটি প্রয়োজন। পরে সরকার যেহেতু এখন বলেছে সকলের সাথে আলোচনা করে ঐক্যমত্যের মাধ্যমে দিবেন, আওয়ামী লীগ নিষেধের আন্দোলনের সময় সরকার প্রতিশ্রুতি দেয়, সেই প্রতিশ্রুতি সরকার রক্ষা করতে পারেনি। ফলে আমরা মনে করি যে অভ্যুত্থান ছাত্র জনতা এই ঘোষণাপত্র আমরা ছাত্র জনতাকে সাথে নিয়ে এই 3রা আগস্ট এই ছাত্র জনতার জুলাই ঘোষণাপত্র এবং ইস্তেহার কর্মসূচি রাখছি। সারা বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা, তাদের প্রত্যাশা শুনে তাদেরকে সাথে নিয়ে আমরা 3রা আগস্ট শহীদ মিনারে ছাত্র জনতার জুলাই ঘোষণাপত্র এবং ইস্তেহার পাঠ করব এবং 5ই আগস্ট আমরা ছাত্র জনতার মুক্তি দিবস উদযাপন করব। 5ই আগস্ট আমরা জানি যে শেখ হাসিনা পলায়নের মাধ্যমে এই গণঅভ্যুত্থানে প্রাথমিক বিজয় অর্জন করেছিল এবং বাংলাদেশের মানুষ নতুন করে স্বাধীনতা এবং মুক্তি লাভ করেছে। ফলে সেই মুক্তি উদযাপনে আমরা 5ই আগস্ট ছাত্র জনতার মুক্তি দিবস উদযাপন করব। আমি যদি সংক্ষেপে আরেকবার বলি, 1 জুলাই থেকে 30 জুলাই দেশ করতে জুলাই পদযাত্রা, এর মধ্যে 16 জুলাই বৈষম্য বিরোধী শহীদ দিবস পালিত হবে। 3রা আগস্ট শহীদ মিনারে ছাত্র জনতার জুলাই ঘোষণাপত্র ও ইস্তেহার পাঠ, 5ই আগস্ট ছাত্র জনতার মুক্তি দিবস উদযাপন। সাংবিধানিক প্রতিষ্ঠান আছে, নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, তারপরে হচ্ছে আপনার পিএসসি, পাবলিক সার্ভিস কমিশন যেটাকে বলে, যেটার মাধ্যমে সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে নিয়োগ দেওয়া হয়। ওটা দেখে এরকম অনেকগুলো কমিশন আছে, মানবাধিকার কমিশন, তথ্য কমিশন। এই কমিশনগুলো নিয়োগের ক্ষমতা এখতিয়ার কার কাছে থাকবে? আমরা গত 16 বছরে দেখেছি এক ব্যক্তি এবং এক দলের কাছে এই এখতিয়ারটা থাকবার কারণে কি কি জটিলতা তৈরি হয়েছে। যাচ্ছে তাই করে আপনার সার্চ কমিটি আইন করবার মধ্য দিয়েও যা করেছে সেটা আরেকটা নাটক ছিল। তো সেখানে প্রশ্নটা ছিল যে এনসিসি নামক একটা প্রতিষ্ঠান যেটা প্রস্তাব করা হয়েছিল, যেটার সাথে বিএনপি সহ অনেক দল একমত হয়। পরবর্তীতে একটা রিভাইজড প্রস্তাবনা আজকে দেওয়া হয়েছে কমিশনের পক্ষ থেকে, যে একটা বডি থাকবে যে বডি এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ দেবে, যেখানে দল, দলীয় সরকার, দলীয় নেতা এবং এই দলীয় পরিবারের কোনো পার্মানেন্ট ক্ষমতা থাকবে না। এবং মোটা দাগে রাজনৈতিক দলগুলো সবাই এরকম একটা বডি চায়, যে দুর্নীতি দমন কমিশন অথবা নির্বাচন কমিশন অথবা পাবলিক সার্ভিস কমিশনের মতো প্রতিষ্ঠানে সরকার যিনি থাকবেন তার বাহিরেও আরও স্টেক হোল্ডারদেরকে সাথে নিয়ে এই অ্যাপয়েন্টমেন্টগুলো হওয়া দরকার। কিন্তু বড় 1-2টা দল এবং আরও তার সাথে যারা অ্যাসোসিয়েশন আছেন তারা ছাড়া বাকিরা সবাই একমত হয়েছে। তাই কমিশনের পক্ষ থেকে প্রস্তাব করা হয়েছে আজকে যে আপনারা আরেকবার ভেবে দেখতে পারেন কিনা জাতীয় স্বার্থে। তো আমাদের এবি পার্টির পজিশন হচ্ছে, আমরা স্ট্রংলি ফিল করি গত 16 বছরের অভিজ্ঞতা আমাদেরকে যেটা শিখিয়েছে, এক ব্যক্তি, এক পরিবার এবং এক দলের উপরে ক্ষমতা কুক্ষিগত করে রাখলে রাষ্ট্র কোথায় গিয়ে ঠেকতে পারে। অতএব সেই বাস্তবতায় যদি আমরা শিক্ষা না নেই এবং জুলাইকে আবার স্মরণে না আনি, আবার গণ অভ্যুত্থানের জন্য মানুষকে আসতে হবে। এবং দ্বিতীয় যেটা আমরা বোধ করছি যে এই বিষয়গুলোতে যত তাড়াতাড়ি পলিটিক্যাল কনসেনসাস হবে, জুলাই সনদটা করা তত তাড়াতাড়ি হবে। কিন্তু যেভাবে রাজনৈতিক দলগুলো কমিশনের ঐক্যমতে আসতে দেরি করছে, বিলম্ব করছে, এই আশঙ্কাটা আমরা করছি যে জুলাইতে আসলে জুলাই সনদ হবে কিনা। তাই আমরা বোধ করছি যে জাতীয় অভিজ্ঞতার স্বার্থে গত বছরের গণ অভ্যুত্থানকে স্মরণে রেখে আমাদের এই বিষয়গুলোতে যত তাড়াতাড়ি সম্ভব একমত হওয়া দরকার, যেন জুলাই সনদটা তাড়াতাড়ি ঘোষিত হতে পারে। দ্বিতীয় বিষয় হচ্ছে উচ্চকক্ষের আলোচনা হচ্ছে, যেটা আমরা ইভিনিংয়ে আপনাদেরকে ব্রিফ করব। সবাইকে ধন্যবাদ। হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট নিজেকে পার্টি টাউন হিসেবে প্রচার করে।
সেই শহরে দ্য এলিজাবেথ ব্রিজ, নদীর তীর এবং দানিউবের উভয় পাড়ের শহরতলির রাস্তায় রাস্তায় প্রচণ্ড গরমের মধ্যেই ছড়িয়ে পড়ল পার্টি। পেস্ট থেকে বুদায় নেচে গিয়ে গেল প্রায় 1 থেকে 2 লাখ মানুষ, যাদের বেশিরভাগই তরুণ। 20 মিনিটের এই পথ তাদের পাড়ি দিতে সময় লাগলো প্রায় 3 ঘন্টা। প্রধানমন্ত্রী ভিক্টর অরবান নিষেধাজ্ঞা দিয়েছিলেন, আর সেটি এই কর্মসূচিতে বেশি মানুষকে অংশ নিতে উদ্বুদ্ধ করেছে বলে অংশগ্রহণকারীরা অনেকে জানিয়েছেন। গত বছর এই কর্মসূচিতে অংশ নিয়েছিল আনুমানিক 35,000 মানুষ। এবার অনেকেই প্রধানমন্ত্রীকে হাস্যরস করে ব্যানার বহন করেছেন। গত 15 বছরে তিনি যে যুদ্ধ চাপিয়ে দিয়েছেন তার বিরুদ্ধে এবারের কর্মসূচি অনেকের কাছে ছিল শান্তিপূর্ণ প্রতিশোধ। একটি স্বৈরাচারকে কিভাবে চিনতে হয় তা সম্পর্কে আমি আমার ইতিহাস ক্লাসে অনেক জেনেছি। তোমাকে তার প্রমাণ দিতে হবে না, ভিক, একটি ব্যানারে এমনটি লেখা ছিল। কিছু টি শার্টে অরবানের ছবিতে উচ্চ আইশ্যাডো, লিপস্টিক দেখা গেছে। এলজিবিটি কমিউনিটির এবছরের কর্মসূচি মূলত মানবাধিকার ও সংহতি প্রকাশের উদযাপনে পরিণত হয়। আমাদের ঠিক নিষিদ্ধ বলে মনে হচ্ছে না, বুদাপেস্ট টেকনিক্যাল ইউনিভার্সিটির সামনে আয়োজিত অনুষ্ঠানে বলছিলেন বুদাপেস্টের মেয়র জার্গেলি কারাক্সনি। আসলে আমরা শান্তিপূর্ণভাবে বড় আয়োজন করতে চেয়েছিলাম। আমাদের বার্তা পরিষ্কার, আমাদের ওপর তাদের কোনো ক্ষমতা নেই, বলছিলেন তিনি। অংশগ্রহণকারীদের একজন হলেন লি অ্যান্ডারসন। তিনি বলেন, আমরা এখানে শুধু নিজেদের প্রচারের জন্য আসিনি, এটা আমাদের সবার জন্য মৌলিক অধিকারের বিষয়। দেশটির পার্লামেন্টে প্রধানমন্ত্রী অরবানের সংখ্যাগরিষ্ঠ দলের পাশ করা একটি আইনের ভিত্তিতে এই অনুষ্ঠানের উপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল। এই আইন অনুযায়ী শিশুরা দেখতে পারে এমন জায়গা সমকামিতার প্রচার বা প্রমোশন নিষিদ্ধ। পুলিশ একই কারণ দেখিয়ে শনিবারের এই সমাবেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। জবাবে শহরের মেয়র ভিন্ন একটি আইন দেখিয়ে কাউন্সিলের মাধ্যমে এই অনুষ্ঠানের আয়োজন করেন। প্রধানমন্ত্রী অরবান তখন শহরের আরেকটি প্রান্তে নতুন পুলিশ ও কাস্টমস অফিসারদের একটি স্নাতক কোর্স সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট নিজেকে পার্টি টাউন হিসেবে প্রচার করে। সেই শহরে দ্য এলিজাবেথ ব্রিজ, নদীর তীর এবং দানিউবের উভয় পাড়ের শহরতলির রাস্তায় রাস্তায় প্রচণ্ড গরমের মধ্যেই ছড়িয়ে পড়ল পার্টি। পেস্ট থেকে বুদায় নেচে গিয়ে গেল প্রায় 1 থেকে 2 লাখ মানুষ, যাদের বেশিরভাগই তরুণ। 20 মিনিটের এই পথ তাদের পাড়ি দিতে সময় লাগলো প্রায় 3 ঘন্টা। প্রধানমন্ত্রী ভিক্টর অরবান নিষেধাজ্ঞা দিয়েছিলেন, আর সেটি এই কর্মসূচিতে বেশি মানুষকে অংশ নিতে উদ্বুদ্ধ করেছে বলে অংশগ্রহণকারীরা অনেকে জানিয়েছেন। গত বছর এই কর্মসূচিতে অংশ নিয়েছিল আনুমানিক 35,000 মানুষ। এবার অনেকেই প্রধানমন্ত্রীকে হাস্যরস করে ব্যানার বহন করেছেন। গত 15 বছরে তিনি যে যুদ্ধ চাপিয়ে দিয়েছেন তার বিরুদ্ধে এবারের কর্মসূচি অনেকের কাছে ছিল শান্তিপূর্ণ প্রতিশোধ। একটি স্বৈরাচারকে কিভাবে চিনতে হয় তা সম্পর্কে আমি আমার ইতিহাস ক্লাসে অনেক জেনেছি। তোমাকে তার প্রমাণ দিতে হবে না, ভিক, একটি ব্যানারে এমনটি লেখা ছিল। কিছু টি শার্টে অরবানের ছবিতে উচ্চ আইশ্যাডো, লিপস্টিক দেখা গেছে। এলজিবিটি কমিউনিটির এবছরের কর্মসূচি মূলত মানবাধিকার ও সংহতি প্রকাশের উদযাপনে পরিণত হয়। আমাদের ঠিক নিষিদ্ধ বলে মনে হচ্ছে না, বুদাপেস্ট টেকনিক্যাল ইউনিভার্সিটির সামনে আয়োজিত অনুষ্ঠানে বলছিলেন বুদাপেস্টের মেয়র জার্গেলি কারাক্সনি। আসলে আমরা শান্তিপূর্ণভাবে বড় আয়োজন করতে চেয়েছিলাম। আমাদের বার্তা পরিষ্কার, আমাদের ওপর তাদের কোনো ক্ষমতা নেই, বলছিলেন তিনি। অংশগ্রহণকারীদের একজন হলেন লি অ্যান্ডারসন। তিনি বলেন, আমরা এখানে শুধু নিজেদের প্রচারের জন্য আসিনি, এটা আমাদের সবার জন্য মৌলিক অধিকারের বিষয়। দেশটির পার্লামেন্টে প্রধানমন্ত্রী অরবানের সংখ্যাগরিষ্ঠ দলের পাশ করা একটি আইনের ভিত্তিতে এই অনুষ্ঠানের উপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল। এই আইন অনুযায়ী শিশুরা দেখতে পারে এমন জায়গা সমকামিতার প্রচার বা প্রমোশন নিষিদ্ধ। পুলিশ একই কারণ দেখিয়ে শনিবারের এই সমাবেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। জবাবে শহরের মেয়র ভিন্ন একটি আইন দেখিয়ে কাউন্সিলের মাধ্যমে এই অনুষ্ঠানের আয়োজন করেন। প্রধানমন্ত্রী অরবান তখন শহরের আরেকটি প্রান্তে নতুন পুলিশ ও কাস্টমস অফিসারদের একটি স্নাতক কোর্স সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। রাষ্ট্র ব্যবস্থা মানে কিন্তু রাষ্ট্রের একটা কাজ হচ্ছে জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ রাখা, এবং তার মধ্যে নানা দ্বন্দ্ব, পার্থক্য ইত্যাদি থাকে জনগণের মধ্যে। সেখানে তার মীমাংসা করা, তার মীমাংসা এবং ঐক্যবদ্ধ রাখার প্রতিষ্ঠান হচ্ছে রাষ্ট্র। রাষ্ট্র পরিচালনা করে সরকার, সে কারণে সরকার আর রাষ্ট্র কিন্তু এক নয়। সরকার এবং রাষ্ট্রের মধ্যে যে পার্থক্যটা, ভারসাম্যটা, সেইটা থাকার জন্যই কিন্তু সরকারের যে কাঠামো, সেই কাঠামোর ন্যূনতম যে জায়গাগুলো, সেগুলোতে এই ভারসাম্যটা রক্ষা করা, তার স্বাধীন এবং তার নিজস্ব আইন অনুযায়ী কাজ করার সক্ষমতা, এটা যে কোনো গণতান্ত্রিক ব্যবস্থার জন্য অপরিহার্য ব্যাপার। বাংলাদেশে
সবচেয়ে অভিজ্ঞতার দিক থেকে অন্তত আমরা বলতে পারি, যদি নির্বাচন কমিশন এবং পাবলিক সার্ভিস কমিশন, যেটা পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে পুরো রাষ্ট্রের কর্মকর্তাদের নিয়োগ চলে, এটা কিভাবে প্রকৃত হয়েছে প্রত্যেক সরকারের দ্বারা আমরা দেখেছি। নির্বাচন কমিশন কিভাবে অনুগত হিসেবে কাজ করেছে সেটা আমরা দেখছি। ফলে আমরা যেটা মনে করি যে একটা তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন আমাদের এখানে হবে, সেটা একটা জাতীয় নির্বাচনের ক্ষেত্রে সুরক্ষা, কিন্তু 5 বছর ব্যাপী বাই ইলেকশন সহ স্থানীয় সরকারের নির্বাচন হয় এবং সেই ক্ষেত্রে নির্বাচন কমিশন যদি স্বাধীন না থাকে তাহলে আবারও সেই সব নির্বাচনগুলো সবই সরকারি দলের নিয়ন্ত্রণে চলে যায়। এইটা বন্ধ করতে গেলে নির্বাচন কমিশন এবং পাবলিক সার্ভিস কমিশন দুইটা রাষ্ট্রের গঠনগত জায়গা। আমরা আশা করি দেশের যারা এটা দ্বিমত করেছেন, বিএনপি সহ বেশ কয়েকটি দল, আমরা তাদের কাছে আহ্বান রাখবো, জনগণের যে বৃহত্তর আকাঙ্ক্ষা, দীর্ঘদিনের যে লড়াইয়ের মধ্যে দিয়ে উত্থাপিত দাবি, সেগুলোকে তারা পুনর্বিবেচনা করবেন এবং একটা ন্যূনতম ঐকমত্যের জায়গায় আমরা আসতে পারবো। আপনারা ইতিমধ্যে উচ্চকক্ষের কথা শুনেছেন। সোজা সাপটা সহজ ভাষায় বলি যে আমরা উচ্চকক্ষের সাথে একমত, অধিকাংশ দল এখানে একমত। 100 সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ করতে হবে এ বিষয়েও একমত, কিন্তু উচ্চকক্ষের গঠন সংখ্যানুপাতিক অর্থাৎ মোট প্রাপ্ত ভোটের ভিত্তিতে হবে, এ বিষয়ে এখনও ঐকমত্য হয়নি। কতগুলো অপশান আছে যে এই যদি পিআর হয় তাহলে সংবিধান সংশোধনের প্রশ্নটি সিম্পল মেজরিটিতে অর্থাৎ 51%-এর মধ্যে দিয়ে হবে, কিন্তু আরেকটা প্রস্তাব দেওয়া হয়েছে যে পিআর করলে সংবিধান সংশোধনের প্রশ্নটিকেও এখানে রাখা যাবে না, এখানে উচ্চকক্ষে সকল বিল আলোচনা হতে পারবে কিন্তু শেষ পর্যন্ত নিম্নকক্ষই সিদ্ধান্ত নেবে। এই ধরনের বিভিন্ন প্রস্তাব আছে, কিন্তু আমরা মনে করি যে সংবিধান সংশোধনের মতো, জাতীয় নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো উচ্চকক্ষে আলোচনা হওয়া দরকার এবং এইটা যাতে কেবলমাত্র নিম্নকক্ষের একটা কাঠামো না হয়, যে নিম্নকক্ষ আর উচ্চকক্ষ একই জিনিস, তার রেপ্লিকার মতো না হয়, সে কারণে এখানে অন্ততপক্ষে সংখ্যানুপাতিক পদ্ধতিতে অর্থাৎ প্রাপ্ত ভোটের ভিত্তিতে যদি সিলেকশন না হয় কিংবা নির্বাচন না হয় তাহলে আসলে কোনো পার্থক্যই তৈরি হয় না। বাকশাল থেকে শুরু করে ত্রয়োদশ সংশোধনী বাতিল থেকে শুরু করে অনেকগুলো ঘটনা। সুতরাং সব দিক দিয়ে আমরা মনে করি যে এইটার ব্যাপারেও আমরা আপিল রেখেছি যে ন্যূনতম ঐক্যমত্যের জায়গায় আসা, কেননা রাষ্ট্রের মূল লক্ষ্যের জায়গা ঠিক করা হয়েছিল এই এবং গুণগত সংস্কার হবে যার মধ্যে দিয়ে ক্ষমতার ভারসাম্য এবং জবাবদিহি প্রতিষ্ঠা হবে। সেই ক্ষেত্রেও এইটাও একটা অন্যতম গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক আয়োজন যার মধ্যে দিয়ে ক্ষমতার ভারসাম্য হবে। নারীর আসনের ক্ষেত্রে আজকে তেমন বিস্তারিত কোনো আলোচনা হয়নি, যদি বিভিন্ন প্রস্তাব এসছে। এইখানে যে প্রস্তাব দেওয়া হয়েছিল যে 300 আসনের মধ্যে সাধারণ আসন থাকবে, 100 নারীর আসন সংরক্ষিত থাকবে, এই নিয়ে মোট 400 আসনের পার্লামেন্ট হবে, সে নিয়ে একটা সাধারণ ঐক্যমত্য থাকলেও 100 আসনের যে নির্বাচন পদ্ধতি সেটা নিয়ে এখনো পর্যন্ত কোনো ঐক্যমত্য হয়নি। আমরা নতুন প্রস্তাবনা যেটা এখানে এসেছে এবং এই প্রস্তাবনাটা আমাদের দিক থেকে আমরা আলোচনা করেছিলাম। বিদেশে যাতায়াতকারী বাংলাদেশিদের ইমিগ্রেশন দুর্ভোগ কমাতে শেখ হাসিনার সরকার 4.5 কোটি টাকার বেশি ব্যয় করে চালু করেছিল ই পাসপোর্ট ও ই গেট ব্যবস্থা। ধারণা করা হয়েছিল এর মাধ্যমে বিদেশ যাত্রার সময় কমবে এবং হয়রানি দূর হবে, কিন্তু বাস্তবে উন্নত দেশগুলোতে ই পাসপোর্টধারীরা স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারলেও নিজেদের দেশেই সেই পুরনো দুর্ভোগ পিছু ছাড়ছে না। কেন এমন হচ্ছে? 1000 কোটি টাকা ব্যয়ের এই প্রকল্প কেন পুরোপুরি কাজে আসছে না? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। সহজে ইমিগ্রেশন সম্পন্ন করার জন্য ঢাকঢোল পিটিয়ে 2022 সালের জুনে দেশের বিভিন্ন বিমানবন্দরে ই গেট চালু করা হয়েছিল, কিন্তু এতদিন পরও নতুন এই প্রযুক্তি পুরো দমে চালু করা যায়নি। অথচ বিশ্বের উন্নত দেশগুলোতে বাংলাদেশের ই পাসপোর্টধারীরা কোনো ধরনের হয়রানি ছাড়াই অল্প সময়ে ইমিগ্রেশন সম্পন্ন করে প্রবেশ করতে পারছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, নিজের দেশে বিদেশ যাতায়াতে সেই পুরনো নিয়মেই কাজ চলছে। ই গেট চালু হওয়ার পর গত 3 বছরে মাত্র 7 লাখ মানুষ এটি ব্যবহার করে পার হয়েছে, অথচ এই একই সময়ে 3 কোটির বেশি মানুষ ইমিগ্রেশন সম্পন্ন করেছেন। সবচেয়ে হতাশাজনক বিষয় হলো যে 7 লাখ মানুষ ই গেট দিয়ে ইমিগ্রেশনের কাজ সম্পন্ন করেছেন, তাদেরও এরপর এসবি ডেস্কের কাছে যেতে হয়েছে। এর মানে হলো ই গেট তার সম্পূর্ণ কার্যকারিতা হারিয়েছে এবং যাত্রীদের সেই পুরনো দুর্ভোগ থেকেই মুক্তি মেলেনি।